এফআইআরটা হয়তো করা উচিত, কারণ এবার হয়তো আমার সেই ভয়টা নেই যে উনি আমার কিছু বিপদ করতে পারে। মানে ভাবুন একবার যে সৎপথে একজন ব্যবসা করতে চাইছেন, তার থেকে তোলা চাওয়া হচ্ছে এবং তার থেকে একটা অ্যাডভান্টেজ একটা চাওয়া হচ্ছে, এরকম জায়গাও তৈরি করা হচ্ছে যে আপনি এসে আমার সাথে একা দেখা করুন। আমি ঠিক এই জায়গাটাই জানতে চাই যে আমরা এ রাজ্যে, আমি নিজে একজন মেয়ে হিসেবে আমি নিজেকে সুরক্ষিত মনে করি। আমি মনে করি যে পালাবদলের পরেও মেয়েদের সুরক্ষায় যে জোর দেওয়া হচ্ছে সেটাতে আমি অন্তত পক্ষে নির্বিঘ্নে নির্দ্বিধায় রাত্রিবেলাও বাড়ি ফিরতে পারবো যদি আমি একা থাকি। কিন্তু একজন তৎকালীন শাসক দল ঘনিষ্ঠ তিনি আপনাকে বলছেন যে সন্ধ্যে 6টায় একা এসে দেখা করুন। আমি জানি না আমি আপনার জায়গায় থাকলে কথাটা শুনলে আমি কিভাবে রিয়াক্ট করতাম, আপনি কিভাবে রিয়াক্ট করেছিলেন? দেখুন, সেই মোমেন্টে যেহেতু মানে তার কিছুদিন আগে অভয়ার কেসটা হয়েছে, আর সেই মোমেন্টে যখন আমি উনার কাছ থেকে ওই কথাটা শুনেছি যে একা আসলে আমি একটু টাকা পয়সা কম করার চেষ্টা করব, সেই মোমেন্টে আমার আপনি পাল্টা প্রশ্ন করতে পারেননি না? মানে আমি চাইনি, বিকজ আমি দেখলাম যে এইরকম একটা মানে এরকম একজন বলছে, তার মানে তার কাছে সেই পাওয়ারটা কতটা যে সে খুব ইজিলি বলতে পারছে, যেখানে তারই জায়গায় এরকম অভয়া নিয়ে এত কাণ্ড হয়েছে। তো সেই দিন আমার ওখান থেকে বেরিয়ে একটা কথাই মনে হয়েছিল যে এই সরকার থাকলে হয়তো অভয়ার মতো কেস আরও হবে এবং অভয়া বিচার পাবে না। আপনি যখন এই কথাগুলো বলছিলেন তখন এই স্বরূপ বিশ্বাস জনগণের সেবা করছেন যিনি, তার সঙ্গে আর কেউ ছিল এই ঘরে? হ্যাঁ, মানে উনার বাইরে লোকজন, মানে বাইরে একজন নাম লিখছে, একজন দাদাকে জল দিচ্ছে, মানে সেরকম আদ্দালি টাইপের লোকই বলবো, আমি কাউকে ছোট করছি না, বাট ওই ধরনের আর কি লোক আছে। জি হুজুরি করার জন্য অনেক লোক ছিল। ফোন আসছে, দাদা ফোন আসছে, কি মেসেজ করব, এরকম মাঝে মাঝে একজন দুজন। আপনাকে না, তারা মানে আমার সঙ্গে উনার কথা হচ্ছে তখন ঘরে কেউ ছিলেন না। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে যখন আসছেন ওনারা উনাদের কাজে, দাদা এনাকে কি মেসেজ করবো, উনি তখন কনভারসেশনটা একটু মানে থামিয়ে রেখে উনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, উনি বেরিয়ে যাচ্ছেন, তারপর কথা হচ্ছে এরকম। এই যে সুরুচি সঙ্গ, আমি বারবার জোর দিচ্ছি জনগণের সেবার জন্য স্বরূপ বিশ্বাস থাকতেন। এই সুরুচি সঙ্গের কত ছবি আপনাদেরকে আমরা দেখালাম বলুন তো, যেই সুরুচি সঙ্গে পুজো দেখার জন্য লম্বা লাইন, কর্পোরেট স্ট্রাকচারে দারুণ পুজো হয়, দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম। সেই সুরুচির সঙ্গে আমরা দেখলাম বিছানা রয়েছে, সেই সুরুচির সঙ্গে আমরা দেখলাম বিলাসবহুল আয়োজন, সেই সুরুচির সঙ্গে এমন অনেক কিছুই পাওয়া গিয়েছিল। সেটা আপনারা এখন দেখলেন, হয়তো সেদিন ইভিনিং এ গেলে আমিও দেখতে পেতাম, এখন আমার মনে হচ্ছে। ঠিক, আপনি ভুল বলছেন না একদমই, মানে সত্যিই তাই যে সন্ধ্যে 6টায় ভাবিনি মানে এই ব্যাপারটা যে আমার সঙ্গে হতে পারে বা আমাকে কেউ বলতে পারে, এটা সত্যিই আমার ভাবার বাইরে ছিল। আপনি সেই সময় ধরুন, আমি আবারও বলছি যে আপনার জায়গায় আমি থাকলে আমি জানি না আমি কিভাবে রিয়াক্ট করতাম, কিন্তু আপনাকে ভয় পেয়ে সত্যি এরকম একটা ঘটনা যেখানে আমরা দেখেছি একজন তরুণী চিকিৎসকের একদমই তার মৃত্যুর ঘটনা, সেটা আমাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছিল। সেই ভয়টা আপনার মধ্যে কাজ করেছিল, আপনি কারোর সাথে শেয়ার করতে পেরেছিলেন? হ্যাঁ, মানে বাড়ির লোকজনের সঙ্গে শেয়ার করেছি এবং তারা বলেছে যে এই ব্যাপারে না গিয়ে তুমি অন্যভাবে চেষ্টা করো, তাদের হলে হবে, না হলে না হবে, বাড়ির লোকজন জানে। বাট হ্যাঁ, মানে এই বিষয়টা আমি তখন, হ্যাঁ আমার কাছে সোশ্যাল মিডিয়া ছিল, আমি শেয়ার করতে পারতাম, আমার কাছে অনেক ওয়ে ছিল শেয়ার করার, কিন্তু শেয়ার করলে কি আলটিমেটলি কি হতো, বা আমার মনে হলো তো আমারই পার্সোনাল ঝামেলা হতো। হয়তো উনি বলতেন যে, হয়তো উনি যেরকম লোক, মানে এখন উনি তো এখন আসামি হয়েছেন, তো আসামি টাইপের লোকজন কি বলতো যে একটা মেয়ে জাস্ট ফুটেজ খাওয়ার জন্য কথাগুলো বলছে, উনার মতো লোক এটাই বলতো হয়তো। মানে আমি সেই ভেবেই তখন আমি এটা নিয়ে আর প্রসিড করিনি, কারণ হয়তো এটাই উনি বলতেন যে উনি এসেছিলেন, কত মেয়ে তো আসে, ও ফুটেজ খাওয়ার জন্য বলছে। দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা এর আগেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি, আমাদের স্টুডিওতে অভিযোগকারী নিজে এসেছেন, একজন মেকআপ আর্টিস্ট, তাকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, তাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়, এই খবর আমরা করেছি, তার সঙ্গেও কথা বলেছি এবং খুব কমন একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি। এখন কেন মুখ খুলছেন, এখন কেন বলছেন? আরে বাবা, বলছেন এখন, না হলে আর কবে বলবেন? কারণ যখন এই ঘটনা ঘটেছে তখন মনের মধ্যে একটা ভয় ছিল, প্রথমত এই ধরনের প্রস্তাব, দ্বিতীয়ত মহিলা হয়ে, কারণ আমাদের সমাজ এখনো এতটাও উন্নত মানের ভাবনা চিন্তার দিক থেকে হয়নি যে ও মেয়েটা বলছে তার মানে মেয়েটার কোনো গন্ডগোল রয়েছে। দাগিয়ে দেওয়া সহজ। আমি আমাদের দর্শকদের খুব দায়িত্ব নিয়ে বলছি, সব জায়গায় মুখ খোলা, সব পরিস্থিতিতে মুখ খোলা হয়তো সম্ভব হয় না, কিন্তু আপনি করলেন, আপনি মুখটা খুললেন, আপনি এফআইআর করলেন, তারপর কি হলো? আমি এফআইআরটা করেছি উনি অ্যারেস্ট হওয়ার পর, সেটাও একটা ব্যাপার, কারণ আমি তার আগে হয়তো এফআইআর করিনি।
করার সাহসও পাইনি, সোজা কথা। তো তারপরে যখন আমি এফআইআর করলাম তখন আমার পার্সোনাল লয়ারও আছে, ওনারা হেল্প করেছিলেন। তো এখন তো সে বিষয়টা নিয়ে তদন্ত চলছে। এবার দেখুন, আমার তখন সত্যি সেদিন যদি ফোনটা থাকতো, মানে ফোনটা জমা দেওয়ার মানে এই প্রোটোকলটা না থাকতো, তাহলে হয়তো সেদিন আমি রেকর্ড করে কথাটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতাম। সেটা আমার কাছে একটা ওয়ে ছিল, কিন্তু সেটা মানে আমি করতে পারিনি। তাই এখন আমি চাই যে এই বিষয়টা তদন্ত হোক এবং এর জন্য যা যা শাস্তি পাওয়া ওনার দরকার সেটা উনি পাক। পুলিশের তরফ থেকে কেমন সহযোগিতা? পুলিশের তরফ থেকে খুব ভালো সহযোগিতা পেয়েছি। মানে ওনারা খুবই হেল্প করেছেন আমাকে এই পুরো ব্যাপারটাকে তদন্তের সাথে যা যা বলা দরকার বা যা যা যে প্রসিডিওর করা দরকার সেটা ওনারা খুবই সাহায্য করেছে। এই যে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, এরকম কি শুনেছেন আপনার ঘটনার পর আর কেউ এরকম অভিযোগ করেছে বা কিছু? হ্যাঁ, মানে নিউজ চ্যানেলে তো দেখছি যে অনেক কিছু অভিযোগ হচ্ছে। আপনার কানে শোনা? আমার কানে শোনা বলতে দেখুন, আমি তো টলিগঞ্জে যে কয়জনের কাছে আমি কাজের সূত্রে আমি টলিগঞ্জে যতজনের কাছে গিয়েছি, অনেক টেকনিশিয়ানের কাছে আমি এই কথাগুলো শুনেছি। তারা কাজ পাচ্ছে না, তারা এরকম মানে এই সমস্ত ব্যাপার ব্যান করে দেওয়া, এই ধরনের ব্যাপার। এবং আমি রিসেন্টলি যেটা সান বাংলায় ক্রাইম ডায়েরি বলছি, ক্রাইম ডায়েরি করার সময় আমি যেটা দেখেছি সেটা হলো যে অনেক হেয়ার ড্রেসাররা কিন্তু অনেক বিরক্ত ছিলেন উনার উপর। মানে যেরকম হয় না মেকআপ রুমে কথাবার্তা, মানে অনেক বিরক্ত ছিলেন যে মানে এটা না করলে আমি হয়তো সিরিয়াল পাবো না, বা ওটা না করলে এটা তো একটা ছিলই, ব্যান কালচার তো ছিলই, সেটা তো খুবই প্রভাব ছিল ওনার। কিন্তু 80 লক্ষ টাকা না দিলে ব্যবসাও হবে না, এইটাও বলছে বুড়ি হয়ে যাবে, মানে ব্যবসা দাঁড়াবে না। আমার তো ইয়াম 69 লিগ্যাল। এই যে আপনি তো শুরু করেছেন কথা বলাটা জুই বিশ্বাসকে দিয়ে। জুই বিশ্বাসই তার স্বামী স্বরূপ বিশ্বাসের কাছে পাঠিয়েছেন। জুই বিশ্বাস কোনো কথা বলেননি, মানে তার স্বামী, তার মানে তার জানা এটা যে তার স্বামী এভাবেই কাউকে ব্যক্তিগত অনুগ্রহের শিকার করে। হ্যাঁ, মানে আমার তো মনে হয়েছে, মানে এই ঘটনার পর আমার মনে হয়েছে উনি খাতায় কলমে কাউন্সিলর। ওই আমরা একটা পঞ্চায়েত একটা সিরিজ বেরিয়েছিল না, ওরকমই খাতায় কলমে কাউন্সিলর। পুরো বিষয়টা ওনার স্বামী দেখেন। বেশ, আপনি চাইছেন কি? একদম শেষ প্রশ্ন। আমি চাই ওনার শাস্তি হোক, মানে উনি যেন এত অভিযোগ তো জমা পড়েছে, ইনক্লুডিং আমার অভিযোগ, সব কয়টা অভিযোগে যথাযথ শাস্তি হোক, এবং এরকম ক্রিমিনালরা অ্যাটলিস্ট এমন শাস্তি হওয়া দরকার যাতে এই ধরনের কথা অন্য লোকরা এরকম ক্রিমিনাল টাইপের বিহেভিয়ার করতে ভয় পায়। দেখুন, অনেক স্বরূপ সামনে আসছে, অনেক নোংরা খারাপ এই সমাজে যেগুলো সত্যি দরকার নেই সেগুলোর স্বরূপ যখন সামনে আসছে, আমি শুধু শাস্তির কথা বলবো না, আমার মনে হয় যারা অভিযোগ করছেন তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চান, যে দৃষ্টান্তটা তৈরি থাকলে পরবর্তীতে আর কেউ স্বরূপ হতে চাইবেন না।